বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে যে টান উত্তেজনা, সেই উত্তেজনা এখনও শেষ হয়নি। মোটামুটিভাবে এটা এখন নিশ্চিত এবং কোনো বড় ধরনের অঘটন না ঘটলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটারদের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে নির্বাচনী ব্যবস্থা, সেই নির্বাচনী ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অঘটনের কথা এ কারণেই বলছি যে ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের শরণাপন্ন হয়েছেন। তিনি গতকালই বলছিলেন যে ভোট গণনা বন্ধ করে দিতে, কারণ ভোট গণনার প্রয়োজন নেই, নিজেকেই তিনি নির্বাচিত ঘোষণা করেছেন। এবং রাস্তায়ও খানিকটা উত্তেজনা কোথাও কোথাও আছে, সেটি আমরা নানান খবরাখবরের মধ্যে পাই। সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচন নানা কারণে অভূতপূর্ণ। তবে নানান অস্বস্তি, নানান আশঙ্কাও এই নির্বাচনকে ঘিরে ছিল। অভূতপূর্ব এই কারণে যে এবারই সম্ভবত 100 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ভোটার ভোট দিয়েছেন এবং পপুলার ভোটের বিবেচনায় জো বাইডেন বিগত বহু বছরের মধ্যে সবচেয়ে বেশি পপুলার ভোট পেয়ে বিজয়ী হতে যাচ্ছেন। এবং যে কথা বলছিলাম যে আদালতের শরণাপন্ন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, সেটি একটি কারণ হতে পারে। অঘটনের আরেকটি কারণ হতে পারে, সেটি ইউজুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থায় আইনি কোনো বাধা না থাকলেও সেটি হয় না সাধারণত। সেটি হচ্ছে যে আনুষ্ঠানিক ফলাফল আমরা আসলে জানতে পারবো 14ই ডিসেম্বর বা তার পরে, যখন ইলেকট্রাল কলেজের ভোট অনুষ্ঠিত হবে। এবং সেখানে যদি কেউ আনফেথফুল কোনো কাজ করেন, যারা ইলেকট্রাল কলেজের মেম্বার আছেন বা ভোটার আছেন, তারা যদি কেউ বিধির বাইরে গিয়ে বা নিয়মের বাইরে গিয়ে ভোট দেন, সেক্ষেত্রে হয়তো খানিকটা ব্যত্যয় ঘটতে পারে, যদিও তো সেটি আইনি তেমন কোনো বাধা নেই, সেটি হচ্ছে ট্র্যাডিশন। সব মিলিয়ে এই নির্বাচনের যে ফলাফল, তাতে করে অনেকেই মনে করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিগত বছরগুলোতে আন্তর্জাতিক পরিমণ্ডলে তার যে নেতৃত্বের জায়গা, তার যে অবস্থান, শক্তির জায়গা, সেগুলো অনেকখানি খর্ব হয়েছে বা অনেকখানি ম্লান হয়েছে ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে। আমরা গত কয়েক বছর ধরেই লক্ষ্য করছি গোটা পৃথিবী জুড়ে এক ধরনের উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর উত্থান, এবং সেই উত্থানে অনেকটা নেতৃত্ব, যদিও ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে সেটি শুরু হয়নি বা ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে সেটি শেষ হবে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে একটা বড় উদাহরণ হয়ে আছেন এই নেতৃত্বের জায়গায়। সেখানটাতে আসলে কোনো বড় ধরনের পরিবর্তন ঘটবে কিনা বা এটি একটি টার্নিং পয়েন্ট হবে কিনা সেটি, এবং এই উগ্র জাতীয়তাবাদী গোষ্ঠীর উত্থান আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখতে পাই, আমরা দেখতে পাই ইউরোপের বিভিন্ন দেশে, নানান জায়গায় দেখতে পাই। আমরা বিগত বছরগুলোতে দেশে দেশে যে গণতন্ত্রের সংকট, মানবাধিকারের প্রতি যে অবজ্ঞা, এইসব বিষয়গুলো দেখতে পাই। সে জায়গায় এই নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনে পরিবর্তন আসলে নতুন কোনো জায়গা তৈরি করবে কিনা, সেটি এটি প্রধান বিবেচ্য বিষয়। যদিও অনেকেই মনে করছেন যে বৈচিত্র্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় একটা ঐতিহ্যের ধারক এবং বাহক, সেই বৈচিত্র্যের জায়গায় এখন মার্কিন যুক্তরাষ্ট্র আসলে একটা বড় বিভাজিত সমাজ পরিণত হয়েছে। এবং এই বিভাজন আসলে এই নির্বাচনের মধ্য দিয়েও খুবই স্পষ্ট হয়েছে, এবং বিভাজন নানান রকমের বিভাজন, ধর্মে, বর্ণে, আঞ্চলিক, নানা রকমের বিভাজন মার্কিন সমাজে আছে, সেটি খুবই স্পষ্ট হয়েছে। এটি কেবল লাল আর নীলের বিভাজন নয়। এবং এটিও এই আলোচনার মধ্যে আমরা দেখতে পাই যে ভোটের যে হিসেব নিকেশ, তাতে করে এটি বলা যাবে না যে ডোনাল্ড ট্রাম্প খুব বেশি তিনি পরাজিত হয়েছেন, সেটিও যেমন বলা যাবে না, বা জো বাইডেন যে খুব বিজয়ী হয়েছেন ভালোভাবে, সেটিও কিন্তু বলা যাচ্ছে না, অনেকে বলতে চাইছেন না বিশ্লেষকরা। তো সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই নির্বাচনোত্তর বিশ্ব পরিস্থিতি, এই প্যান্ডেমিকের কারণে যে নিউ ওয়ার্ল্ড অর্ডার কথা বলা হচ্ছে, সেখানটাতে মার্কিন যুক্তরাষ্ট্র কী অবস্থান নেবে। আমরা বিগত বছরগুলোতে দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে গুটিয়ে নিচ্ছিল। সেই জায়গায় কী ধরনের পরিবর্তন হবে, মার্কিন যুক্তরাষ্ট্রকে এক নেতৃত্বের জায়গায় থাকবে না, যে পৃথিবীতে নানা রকমের মেরুকরণ হচ্ছে, সেখানটাতে মাল্টিপোলার একটা ব্যবস্থা না, মাল্টিপ্লেয়ার আমরা দেখতে পাবো, এইসব নানা প্রশ্ন আছে। দক্ষিণ এশিয়ার একটি দেশ হিসেবে বাংলাদেশের মানুষও বুঝতে চাইছে যে এই পরিবর্তন দক্ষিণ এশিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, বা দক্ষিণ এশিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি, যেখানে তার প্রধান বৈরিতা এখন চীনের সঙ্গে, সেক্ষেত্রে কি রূপ নেবে। মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়াকে বিগত বছরগুলোতে, বহু বছর ধরেই বলা যেতে পারে, রিপাবলিকানদের শাসনামলে আমরা এটি দেখেছি, ডেমোক্রেটদের শাসনামলে দেখেছি যে এক ধরনের ভারতের দৃষ্টি দিয়ে দেখা,
যেটি আসলে অনেকেই পছন্দ করেন না, অনেকেই যেটি যৌক্তিক মনে করেন না, সেই জায়গায় কোনো পরিবর্তন আসবে কিনা? নিঃসন্দেহে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত ভারত, এবং ভারতের সঙ্গে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের যে সম্পর্ক ছিল, দু একটি দেশের সঙ্গে বড় বৈরিতার বাদ দিয়ে সকলের সঙ্গে মিত্রতা, কোনো কোনো দেশের সঙ্গে ভারতকে খুব একটা আলাদা করা যেত না, কিন্তু বিগত বছরগুলোতে ভারত এই অঞ্চলে নিজেদের সেই সুসম্পর্কগুলো ধরে রাখতে পারছে না বলে অনেক বিশ্লেষকের মতামত। সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান কী হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কী হবে, এইসব নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার দুজন অতিথি আজকে এই আলোচনায় যুক্ত হচ্ছেন। আমাদের সঙ্গে ঢাকার বনানীর বাসা থেকে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমিনা মুহসিন, এবং আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসাডার রাশেদ আহমেদ চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। অ্যাম্বাসাডার চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই আলোচনাটা যে কেমন দেখলেন এই নির্বাচন? যদিও নির্বাচন এখন পর্যন্ত নির্বাচন, ভোট গ্রহণ শেষ হয়েছে, ভোট গণনা এখনো চলছে, সব মিলিয়ে কেমন নির্বাচন হলো বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড ডিপ্লোমেসি, আমার যে পার্সপেক্টিভটা হচ্ছে যে আমরা যত শুনছি, যত ডাউন সাইজ, শর্ট কামিংস এবং এক্সেট্রা ডোনাল্ড ট্রাম্পের এবং তার প্রবণতা, সে কথা রাখে না, এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু মার্কিন জনগণ যে হারে টার্ন আউট, ভোটার টার্ন আউট এই প্যান্ডেমিকের সময়, এবং আপনি নিশ্চয়ই দেখেছেন টেলিভিশনে, আমি মানে অবাক হলাম যে আমার ছেলে মেয়েও আমেরিকাতে আছে, কথা বলে দেখলাম যে লাইন অফ পিপল, ভোটার টার্ন আউট, যারা মানে অনলাইন অথবা পোস্টাল ব্যালটিং, ইটস এ রেকর্ড ইন আমেরিকান হিস্ট্রি। তারপরে অন দ্য ভোটিং ডে it is a sort of affirmation of what American democracy is, and এবং একজন ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, সে এই ইনস্টিটিউশনকে, ইনস্টিটিউশন অফ আমেরিকান ডেমোক্রেসি হ্যাজ কাম টু টেক ইটস রুট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যে কোনো দেশে সরকার আসবে যাবে, কিন্তু তার সরকারকে ইলেক্ট করা এবং সরকারকে ভোট আউট ট্রাম্প, এটা জনগণের হাতে। এটা কিন্তু এই নির্বাচনে এই ম্যাক্সিমাম অফ ডেমোক্রেসি, যে উই ভোট আউট ট্রাম্প অ্যান্ড দে হ্যাভ ভোটেড আউট ট্রাম্প। এখন যেটা দেখছেন যে সে চ্যালেঞ্জ করবে, সুপ্রিম কোর্টে যাবে, এটাও কিছু নতুন না। আপনার মনে আছে 2000 সালে আল গোরের সময় সেই সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু ইভেনচুয়ালি যখন সুপ্রিম কোর্ট বুশে ফেভারে দিল ভার্ডিক্ট, তখন আল গোর মাথা পেতে এটা অ্যাকসেপ্ট করলো, গ্রেসফুলি অ্যাকসেপ্ট করলো, এবং সে তার স্টেটমেন্টটা এক্সেলেন্ট স্টেটমেন্ট। আচ্ছা, এখন ট্রাম্প সেটা করবে কিনা এটা নিয়ে অনেক বিশ্লেষকরা বলছে যে হোয়াট উইল হ্যাপেন, ওকে ভায়োলেন্স হবে কিনা, সে অ্যাকসেপ্ট করবে কিনা। কিন্তু at the end of the day, the will of the people of America will prevail, এবং এটা হয়তো ডিলে করতে পারে ইলেকশন রেজাল্টটা, but the fact is জানুয়ারিতে the new president Biden will take office। মানে 20 তারিখে হোয়াইট হাউসে জো বাইডেনকে দেখা যাবে, জানুয়ারির 20 তারিখে জো বাইডেন দেখা যাবে, জি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। and that is American democracy, and I want to pay tribute to the American democracy and the people through you। থ্যাংক ইউ সো মাচ। প্রফেসর আমিনা মুহসিন, অ্যাম্বাসেডর চৌধুরী যেমনটা বলছিলেন যে এই নির্বাচনে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জয় হয়েছে, তিনি মনে করেন গণতন্ত্রের জয় হয়েছে, এবং মার্কিন যে ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থাও যে শক্তিশালী, আসলে এর মধ্যে অনেক দুর্বলতা আমরা বিভিন্ন সময় আলোচনা এনেছি, দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে যে এই ব্যবস্থা এখনও আসলে টিকে আছে এবং কাজ করছে। সো আপনি কি মনে করেন এবং আপনি এই নির্বাচনকে আসলে কেমন দেখলেন, প্রফেসর আমিনা মুহসিন? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই নির্বাচনটা মানে আমার মনে হয় যেটা সব অনেক দিন ধরে স্মরণীয় হয়ে থাকবে অনেকগুলো কারণে। প্রথম যেটা আমার মনে হয় যে 4 বছর ট্রাম্পের মতো একজন ব্যক্তি উনি ক্ষমতায় থাকলেন এবং
তারপরে আমরা দেখলাম এই যে এবং প্যান্ডেমিক পিরিয়ডে এই নির্বাচনটি হলো। তো এখানে আমরা বিভিন্ন মানে ভোটিং এরই বিভিন্ন দিকগুলো দেখলাম। মেল ভোটটা দেখলাম আমরা, তারপরে ড্রাইভ ইন ভোটটা দেখলাম, তারপরে আবার বলা হচ্ছে লেট কিছু ব্যালট এসেছে, সেগুলো প্রত্যেকটাই আমরা দেখতে পাচ্ছি। সো এবং ইন পার্সন ভোট তো আছে। এবং তার চেয়ে বড় হলো যে আমরা যে উৎসাহটা আমি আমার কাছে খুবই লেগেছে যে দ্য নাম্বার অফ ভোটার্স, মানে যে প্রথম দিকে যারা মেইলে ভোট করেছে এই সংখ্যাটা কিন্তু বেশ, আমি সংখ্যার হিসাবে যাচ্ছি না, মানে সে সংখ্যাটা বিরাট পরিমাণে একটা বড় সংখ্যা। এবং সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখন যে পরিবর্তনগুলো হচ্ছে, কিংবা আমরা যেই জায়গাটাতে থমকে দাঁড়াচ্ছি, বারবার সুপ্রিম কোর্টের কথা বলা হচ্ছে, কারণ এই এই মানে ব্যালট ভোট যেগুলো মেইলের মাধ্যমে আসছে সেগুলো গণনার মাধ্যমে আমরা দেখছি যে অনেক কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে, হিসেব নিকেশ। এবং আমার মনে হয় একটা শিক্ষণীয় ব্যাপার থাকবে যে আপনি এরকম পরিস্থিতিতেও শুধুমাত্র যে একটা ভাবে যে একটা উপায়ে আপনাকে ইন পার্সন যে ভোট দিতে হবে তা না, আরো বিভিন্ন উপায় থাকতে পারে। কিন্তু অবশ্যই সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট হলো যে যারা ভোট গণনা করছে, যারা ওই পোলিং বুথগুলোতে আছে, সেই ব্যক্তিগুলোর কতটুকু গ্রহণযোগ্যতা আছে, কতটুকু ক্রেডিবিলিটি আছে, সেই জায়গাগুলো তো অবশ্যই একটা বিরাট ব্যাপার থেকে যায়। এবং সেই জায়গাটায় আমার মনে হয় যেটা অ্যাম্বাসেডর রাশেদ বলছিলেন যে আমেরিকার জনগণে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটাতে আস্থা আমি মনে করি যে আছে। এবং সেই এই যে মানে ইনস্টিটিউশনস গুলো, ইলেকটোরাল কলেজের যে সিস্টেমটা, সেখানে আমি আগেও বলেছিলাম হিলারি ক্লিন্টন যখন পপুলার ভোটে হেরে গেলেন, সরি পপুলার ভোটে জিতেও হেরে গেলেন। হ্যাঁ, জিতেও হেরে গেলেন, সেখানে আমার মনে হয় এই ব্যবস্থাটা অনেক আগে করা হয়েছিল। সেই জায়গাটা বোধহয় একটু পরিবর্তন ওদের আনা উচিত, কারণ পপুলার ভোটটা একটা ব্যাপার থাকে, আবার ইলেকটোরাল কলেজের একটা ব্যাপার থাকে। আপনি একটু আগে যখন নিজে উপস্থাপনা করছিলেন, প্রেজেন্ট করছিলেন, তখন আপনি একটা বক্তব্য দিয়েছিলেন যে আনলেস ইলেকটোরাল কলেজে কেউ আনফেইথফুল হয়ে যায়, তো সেই সম্ভাবনাটা তো থেকেই যায়, তাই না? জি। এই যে অপেক্ষার ব্যাপারটা, এবং আমরা সবসময় ধরে নিই যে যিনি ব্যক্তি ক্ষমতায় আসবেন উনি মানে রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছেন, ওনার একটা নৈতিক অবস্থান থাকবে, এমব্লেম অফ সভরেন্টি, ইন্ডিপেন্ডেন্স, অনেক কিছু ধরেন তাত্ত্বিক ব্যাপার থাকে। এবং অ্যাম্বাসেডর রাশেদ তো আমার চাইতে ভালো জানবেন, কারণ উনি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আমি তো পলিটিক্যাল সায়েন্সের না। এবং আমি অনেকটা ক্রিটিক্যাল ডিসকোর্সের মধ্যেই থাকি, সেই জায়গাটা থেকে আমি বলছি যে ব্যক্তি ভ্যারি করে। সো এবং এখন আপনি একটু চিন্তা করে দেখেন আমেরিকান ডেমোগ্রাফিও অনেক বদলে গেছে, অনেক কিছু বিভাজনগুলো অনেক মানে অনেক ধরনের বিভাজন এসেছে। আরেকটা জিনিস আমার কাছে খুবই স্পষ্ট হয়ে আসলো আমাদের কাছে, সেটা হলো সবসময় আমার মানে ধরেন আমেরিকার একটা বিভাজিত মানে আপনি বলতে পারেন এক ধরনের একটা বিভাজন ছিল, মানে হোয়াইট সুপ্রিমেসি ওখানে সবসময় ছিল, এটা ডিনাই করতে পারবে না। কিন্তু যে জিনিসটা করেছে ডোনাল্ড ট্রাম্প, সেইটা বিভাজনগুলোকে না উনি মানে একদম মানে এটাকে একটা মিলিটারাইজ সোসাইটি মানে আছে না, ওই ধরনের একটা সমাজে উনি ওটাকে রূপান্তর করেছেন, যেখানে এই বিভাজনগুলো খুব ফুটে উঠেছে, এমন ভাবে ফুটে উঠেছে যে আমরা এইবার দেখতে পারলাম যে কিভাবে মানে এইবার বলা হচ্ছে যে আমেরিকান ইতিহাসে এত পার্সেন্ট ভোট, 70% উপরে অধিক মানে ভোট গেছে, এই ধরনের ভোট আগে কখনো পড়েনি। মানে আমাদের তো একটা সাধারণ পারসেপশন হচ্ছে আমেরিকানদের রাজনীতির প্রতি তেমন কোনো আগ্রহ নেই, সেখানে এবারই প্রমাণিত হলো যে তারা অনেক কনসার্ন এই বিষয়ে। এক্স্যাক্টলি জিল্লুর, আমি একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি এখানে। মার্কিন নির্বাচনে মানে একটা সময় মার্কিন নির্বাচনের দিনে আমি কিন্তু আমেরিকাতেই ছিলাম, এবং আমি দেখছিলাম যে সবাই স্বাভাবিক, মানে আমাদের মতো না যে সবকিছু বন্ধ, ওরা সব স্বাভাবিকই কাজকর্ম করছে, তাদের কিন্তু খুব একটা মাথা ব্যথার কারণ ছিল না। কিন্তু এবার কিন্তু সেটার একটা আমরা দেখছি ভিন্নতা আমরা লক্ষ্য করছি। এটা ডোনাল্ড ট্রাম্প মানে ধরেন ওবামাও যখন ক্ষমতায় এসেছিলেন
তখনও কিন্তু আমরা এক ধরনের একটা ভিন্নতা লক্ষ্য করেছিলাম, এবং তখন আমি বলেছিলাম যে ইটস এ ডিফাইনিং মোমেন্ট ফর আমেরিকান হিস্ট্রি, যেখানে একটা মাইনরিটি মেজরিটি হয়ে গেল। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সময় ফেরত যখন তারপরে ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখতে পেলাম, এবং এখন যখন আমরা দেখছি যে ধরনের জিনিসগুলো, এবং আপনি আরেকটু লক্ষ্য করবেন যে একটা হিসাবে বলা হচ্ছে যে গত 5 বছরে আমেরিকা এত গানস বিক্রি হয়নি ইলেকশনের 5 মাস আগে যত গানস বিক্রি রাইট। হয়েছে। এটা কি ধরনের সোসাইটি উনি তৈরি করেছেন? তাহলে আমাদেরকে চিন্তা করতে হবে যে তাহলে কি ধরেন ওবামা একজন অ্যাবেরেশন ছিলেন, এবং এইটাই কি আমেরিকান সমাজটা এখানে আমি ট্রাম্পের কথা, ট্রাম্পের কথাটা বলছি কারণ ট্রাম্পের তো ভীষণভাবে সাপোর্টার আছে। আপনি যদি দেখেন যেভাবে মানে নেল বাইটিং কম্পিটিশন চলছে, সেখানে একটুখানি দ্বিমত করবো, অ্যাম্বাসেডার রাশেদের সাথে উনি ট্রিবিউট দিলেন, কিন্তু আপনি দেখেন আমেরিকান সমাজের যে বিভাজনগুলো, মানে এমন যদি হতো যে খুব ল্যান্ডস্লাইড, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আপনি দেখেন সুইং স্টেটসে, এবং এখানে হোয়াইট সুপ্রিমেসির জায়গাটা কিন্তু মানে ওই জায়গাটা কিন্তু খুব স্ট্রংলি আসছে। এখানে একটা আমি বলবো ডেমোক্রেটসদের বিরাট ব্যর্থতা ছিল, যে তারা যে রুরাল এরিয়াস বা রুরাল যে ইয়েটা আছে পপুলেশন, বা যারা নন কলেজ এডুকেটেড বা স্কুল এডুকেটেড, তাদেরকে ঠিক করে ওরা অ্যাড্রেস করতে পারেনি, মানে ওখানে অ্যাড্রেস করতে পারেনি যেখানে ট্রাম্প সেখানে বিরাট ভাবে গেছে। জি। অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী, প্রফেসর আমিনা মহসিন যেমনটা বলছিলেন যে এই যে বিভাজনের কথা, এবং এটি তো স্পষ্ট, এবং এখানে যতই পপুলার ভোটটা জো বাইডেন পান না কেন, আমরা ইলেকট্রন কলেজের হিসেব বলি আর সামগ্রিকভাবে ভোটের কথা বলি, বা ট্রাম্পের যে ইমেজ গত 4 বছর ধরে বা নির্বাচনের আগের থেকে 2016-এর যেভাবে তার ইমেজকে আমরা তিনি প্রতিষ্ঠিত করেছেন জনমনে, সেখানটাতে তার যে ভোট প্রাপ্তি সেটি কিন্তু বিস্ময়কর। এবং অনেকেই মনে করেন এই নির্বাচন আসলে বাইডেন বনাম ট্রাম্প ছিল না, এটি একটি রেফারেন্ডাম টাইপ নির্বাচন ছিল, যে ট্রাম্প থাকবে কি থাকবে না, ট্রাম্পকে রাখা হবে কি রাখা হবে না, সেই বিবেচনাটাই প্রধানত কাজ করেছে। যে কারণে আমি শুরুতেই বলছিলাম যে এটি হয়তো ট্রাম্পের পরাজয় বলা যাবে না, আবার বাইডেনের বিজয় বলা যাবে না। জো বাইডেন গত রাতে বলছিলেন, তিনি একটি স্পিচে, যে এখন থেকে তিনি আর ক্যাম্পেইনের সময় যাই করুন না কেন তার ক্যাম্পেইন, কিন্তু আমেরিকায় আর লাল নীল থাকবে না, তিনি সবার প্রেসিডেন্ট হবেন। আমার প্রশ্ন হচ্ছে, জো বাইডেন কি আসলেই পারবেন কি না সবার প্রেসিডেন্ট হতে, বা আমেরিকাকে ঐক্যবদ্ধ করতে, বা আমেরিকাকে আগের যে মর্যাদার জায়গায় নিয়ে যেতে, বা বিশ্ব পরিমণ্ডলে তার জায়গা যেটি ছিল অবস্থান, সেটিকে প্রতিষ্ঠিত করতে? আপনার কি মনে হয়, মানে এরকম একটা বিভাজিত সমাজ নিয়ে, এরকম বিভাজিত রাজনীতি নিয়ে সেটি সম্ভব হবে কিনা? অ্যাম্বাসেডর চৌধুরী। ধন্যবাদ জিল্লুর। আমার যে again as a student of political science, এটা এবং আমেরিকান হিস্ট্রি, কারণ আমেরিকান হিস্ট্রি আমার খুব ফেভারিট ছিল। আমেরিকান কনস্টিটিউশন ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ব্রিফেস্ট কনস্টিটিউশন, বাট ইজ সেড টু বি ওয়ান অফ দ্য বেস্ট। এবং আমি যখনই যাই, আমি জর্জ ওয়াশিংটন মিউজিয়াম অন্য জায়গায় যাই, আই এম ভেরি ইন্সপায়ার্ড বাই দ্য ফাউন্ডিং ফাদার্স এবং ওদের ডিক্লারেশন। এখন এই সিস্টেমের মধ্যে, হ্যাঁ, there is inadequacy, shortcoming আছে, but একটা কথা আছে যে there is shortcoming in American and other democracy, but the world is yet to find a better alternative. This is a very well known maxim about this American democracy, or number one. Number two, আপনার এই বিভাজনের মধ্যে, এই ডিভিশনের মধ্যে, the first black president in American history was elected. তো এটা তো ওভারলুক করা যায় না। কান্ট্রি লাইক আমেরিকা, যেখানে আমরা হোয়াইট সুপ্রিমেসির কথা বলছি, সেখানে তো একটা ব্ল্যাক প্রেসিডেন্ট আসলো। আর আজকেও অনেকে বললো, আপনি যদি দেখেন সিরিয়াস স্কলার, যদি মিশেল ওবামা যদি রানিং মেট হতো, তাহলে কিন্তু অনেক বেশি নাকি ভোট পেত, বুঝলেন? তো এন্ড আই ওয়েন্ট টু নিউ ইয়র্ক এভরি সামার। কমলা হ্যারিসকে বা আমরা কনসিডারেশনে নেব না কেন, মানে সেটিও তো নেওয়া যেতে পারে। না, ডেফিনেটলি নেব, বাট কমলা হ্যারিস, আমি বলছি যদি আপনি ওই পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, যে রেসিয়াল পয়েন্ট অফ ভিউ থেকে, বা তার ইন্ডিয়ান এবং জামাইকান বংশোদ্ভূত সেই বিবেচনা থেকে, সেটিও তো হলো। কমলা তো রানিং মেট হিসেবে নিশ্চয়ই ভোট দেওয়ার সময় ভোটাররা সেটিও বিবেচনায় নিয়েছে।
ট্রু, কমলা হ্যারিস ইজ ভেরি ভেরি কম্পিটেন্ট। তার ফ্যামিলি মানে অনেকে সবে পিএইচডি। শি ওয়াজ এ ভেরি সাকসেসফুল অ্যাটর্নি জেনারেল এবং সাকসেসফুল সিনেটিয়ে অ্যান্ড ভেরি এলোকুয়েন্ট। তবে একটা একটা কথা হচ্ছে যে এই যে টাইট রেস হলো বিটুইন ট্রাম্প অ্যান্ড বাইডেন। এই ট্রাম্প রেসটা পপুলার ভোট, যেটাতে হিলারি ক্লিন্টন ওয়াজ অলসো উইনিং ইন পপুলার ভোটস বাট লস্ট ইন ইলেকট্রাল কলেজ। তো এই জন্য প্রফেসর আমরা মুসলিম বলছেন রিফর্মের কথা। অফকোর্স এটা 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 আলোচনা হচ্ছে, স্পেশালি উনি ইলেকট্রাল কলেজের রিফর্মের কথা বলছিলেন, ইলেকট্রাল কলেজ রিফর্ম মানে সিস্টেমের। আমি আমি এটা 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 শুনেছি, কয়েকজন স্কলার এটা সম্বন্ধে আলাপ করেছেন। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ে হাউ দে উইল ডু ইট। ইটস ডিফিকাল্ট, কারণ আপনি দেখেন ওই ফ্রান্সে যখন রিফর্ম আসলো তখন দে মেড এ কোহ্যাবিটেশন অর ম্যারেজ বিটুইন পার্লামেন্টারি অ্যান্ড প্রেসিডেন্সিয়াল সিস্টেম। ডিগল এসে করলো এটা। অন্য অন্য দেশে এখন এটা ওয়ান ম্যান ওয়ান ভোট, সেটা আরেকটা। বাট I mean, it is up to the American people to do it. But আমি এতটুকু বলতে পারি যে 50 states, so diverse and a melting pot, a country of immigrants, এখানে অনেক, it is a daunting, it's a Herculean task. But I hope that if they can do it, but so far, I think that bearing আপনার ট্রাম্প কেন আসলো সেটার একটা অ্যানালিসিস হচ্ছে যে যখন ওবামা প্রেসিডেন্ট হলো তখন হোয়াইট সুপ্রিমিস্টরা বললো যে এবার আমাদেরকে এমন একটা লোক আনতে হবে যে এরকম যেন আর না হয় আমেরিকান ইতিহাসে। সো মিন এবারও আপনার দেখবেন যে ওই আপনার কমলা হ্যারিসের ইয়েতে অনেক র্যালিতে তাকে অনেক রকম অ্যাবিউসিভ ওয়ার্ড গুলো। And আমার কিছু বন্ধু যারা ইউনাইটেড নেশনস আমেরিকান ফ্রেন্ডস, দে অলসো ওয়ার সেইং যদি জো বাইডেনের সঙ্গে এবার ইলেক্টেড হয়ে যায়, জো বাইডেন ইজ 78 years old এবং there is a possibility that God forbid if he dies in the office, then Kamala Harris becomes the president. Is America ready to accept this? But the election has shown that America is ready to accept this. এটা তো আমার মনে হয় যে we have to be on honesty and objectivity, pay another tribute to the American people. প্রফেসর আমিনুল মোহসিন, আমি জি প্লিজ শেষ করুন আপনি। জি থ্যাংক ইউ ভেরি মাচ। প্রফেসর আমিনুল মোহসিন, ইন্টারন্যাশনাল রিলেশনস এর এক্সপার্ট হিসেবে আপনার কাছ থেকে বুঝতে চাইবো, মানে হিস্টোরিক্যাল অ্যানালাইসিস থেকে, যে ডেমোক্রেট অ্যাডমিনিস্ট্রেশন এবং রিপাবলিকান অ্যাডমিনিস্ট্রেশন, যদি আমরা জানি যে প্রেসিডেন্টদের এক ধরনের ভূমিকা থাকে, কিন্তু তারা চাইলে যা খুশি তা করতে পারেন না। ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেছেন, কিন্তু সবটা যে তিনি করতে পেরেছেন তাও বলা যাবে না। বাট এই দুটো রাজনৈতিক দলের তারা যখন ক্ষমতায় থাকে, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পার্থক্যটা কি দেখতে পাই আমরা, সেটা একটু আপনার কাছ থেকে বুঝতে চাইবো, যে ডেমোক্রেটসরা আসলে কিভাবে দেখে গোটা পৃথিবীটাকে, রিপাবলিকানরা কিভাবে দেখে, এবং সেক্ষেত্রে জো বাইডেন এবং তার অ্যাডমিনিস্ট্রেশন আসলে তাদের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেন, বা কিভাবে আসলে তারা কি করতে পারবে। একটা কথা বলা হয় যে জর্জ বুশ তিনি যুদ্ধংদেহী ছিলেন, ক্লিন্টনের সময়, ওবামার সময় কিছু কিছু যুদ্ধ হয়েছে, যুদ্ধ ভাব ছিল। ডোনাল্ড ট্রাম্পের একটা কৃতিত্ব তিনি নিজেই দাবি করেন যে তার সময় তিনি রকেটম্যানের সঙ্গে অনেক রকমের উত্তেজনাকর কথাবার্তা বলেছেন, কিন্তু তার সময় কোনো যুদ্ধ হয়নি, এটি তার তিনি একটি দাবি করেন। তো সব মিলিয়ে আমি একটু বুঝতে চাইবো যে রিপাবলিকানদেরকে আসলে কিভাবে দেখেন আপনি, ডেমোক্রেটসদের জন্য এবং পৃথিবীর জন্য আসলে কারা বেশি কল্যাণকর, বিশেষ করে ডিপ্লোমেসি, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। প্রফেসর মোহসিন। ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি একটুখানি বলতে চাচ্ছি এখানে একটা জিনিস, মানে আমি এখানে নারীদের ব্যাপারটা ঢুকাতে চাচ্ছি, এটার একটা প্রেক্ষিত আছে, সে ব্যাপারে কারণে আমি এটা বলছি। আমরা দেখলাম আমেরিকান নির্বাচনে জেন্ডার ডিভাইড বলে একটা জিনিস সে অবতারণা হলো, এবং সেটা হলো রেগানের সময় থেকে। রেগানের সময় থেকে 1980-তে এটা হলো, এবং সেইটা কেন হলো, বিকজ রোনাল্ড রেগানের সময় যে জিনিসটা হলো, উনি প্রথমে কতগুলো
পদক্ষেপ মানে ঘোষণা করলেন, সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে ডিফেন্স স্পেন্ডিং উনি অনেক বাড়িয়ে দিলেন। ওকে, সো একটা ডিফেন্স স্পেন্ডিং বাড়ালেন, তারপরে উনি কথা বলছেন অ্যান্টি অ্যাবর্শন, তারপরে ইকুয়াল রাইটস এর বিরুদ্ধে গেলেন, এই সমস্ত স্ট্যান্ডগুলো নিলেন। সে তারপরে থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা জেন্ডার ডিভাইড আসা আরম্ভ করলো, এবং বলা হচ্ছে যে ওই যে জেন্ডার ডিভাইড, নারীরা সাধারণত যাদেরকে ভোট দেয় বেশি, সেখানেই তার উনি কিন্তু উইনিং ক্যান্ডিডেট হয়। এই কারণে আমি জিনিসটা আনলাম, কারণ আপনি আমার থেকে প্রশ্ন করেছেন যে রিপাবলিকানস এবং ডেমোক্রেটসদের মধ্যে কোথায় পার্থক্যটা, এবং সেই জায়গাটাতেই আমি বলছি যে মানে ডেমোক্রেটসরা, আমেরিকার বাইরে যখন তারা দৃষ্টিটা ফেলে সেই হ্যাঁ, দৃষ্টিতে কি পার্থক্য? হ্যাঁ, সেটা তো অবশ্যই। মানে আপনি দেখেন, দেখেন পৃথিবীটা এমন হয়ে গেছে, কোনো কিছুই কিন্তু ইনসুলারিটিতে আমরা বাস করি না। আপনি ডোমেস্টিক লেভেলে কি করছেন সেটা কিন্তু এক ধরনের বাইরের এটার প্রতিক্রিয়া বলেন, বা এক ধরনের একটা ফল আমরা দেখতে পারি, স্পেল ওভার এফেক্টটা দেখতে পারি। আপনি কিছু ভ্যালুস প্রিন্সিপালস এর উপরে দাঁড়িয়েই তো আপনি ইন্টারন্যাশনাল রিলেশন বা আন্তর্জাতিক সম্পর্ক বা কূটনীতি আপনি পরিচালনা করেন। সেই জায়গাটা থেকে আমি বলছি যে ধরেন ডেমোক্রেটসরা কিছু লিবারাল প্রিন্সিপালস এর উপরে তারা আসে, তাদের কাছে মানব অধিকারের ব্যাপারটা গুরুত্ব পায়, তাদের কাছে গভর্নেন্স ইস্যুস গুলো গুরুত্ব পায়। আর এটার অন্য দিকটাতে আমরা যদি দেখি, সেখানে আমরা দেখি রিপাবলিকানসদের মধ্যে একটা কনজারভেটিজমটা কাজ করে, তারপরে সামরিক ব্যয়টা বেড়ে যায়, সামরিকীকরণের একটা ব্যাপার থাকে। আপনি যে প্রশ্ন, কিন্তু কতগুলো ক্রিটিক্যাল জায়গায় কিন্তু ওরা একই জায়গায় থাকে। আমেরিকান যে ন্যাশনাল ইন্টারেস্ট, এমন না যে তারা সেটাকে বিসর্জন দিয়ে তারা এগিয়ে যাবে, তা না। আমরা যদি পৃথিবীর বিভিন্ন অঞ্চলগুলো দেখি, তাহলে আমরা দেখতে পাই যে কোথায় কি হয়েছে না হয়েছে। বাট যেই জায়গাটাতে ধরেন এইবার রিপাবলিকানসদের ব্যাপারটা যেখানে দাঁড়ালো, ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারটা, আপনি নিজেই বললেন যে ডোনাল্ড ট্রাম্পের একটা, সবাই বলেছে উনি বাইরে যুদ্ধ করেননি, কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি করেছেন যেখানে না একটা মানে পুরো পৃথিবীতে একটা সামরিকীকরণ, মানে মিলিটারাইজেশন অফ দ্য এনভায়রনমেন্ট বা পরিবেশের একটা মানে একটা সামরিকীকরণের মতো সৃষ্টি হয়েছে। বা উনি ওনার দেশের অভ্যন্তরীণ যুদ্ধ একটা ভাব তৈরি করেছেন, মানে না না না, ওটা বাইরেও করেছেন উনি, বাইরেও। আমি এই জায়গাটাতে একটু আসছি, যেগুলো আমাকে একটু দেখেন, অস্ত্র নিয়ে যুদ্ধ করলেই কিন্তু যুদ্ধ হয় না। আপনি একটা ওই পরিবেশটা কি তৈরি করছেন কি করছেন না, সেটা একটা বিরাট ব্যাপার থাকে। আপনি একটু দেখবেন ওনার সময়ে কতটুকু আর্মস ট্রেড হয়েছে, সেই হিসাবটা যদি আমরা দেখি, তাহলে কিন্তু সেটা বোঝা যাবে। মানে ইরানের সাথে উনি যেটা করলেন, ইট ওয়াজ আ ক্লিয়ার ভায়োলেশন, মানে টোটালি আন্তর্জাতিক নর্মস এর সমস্ত প্রিন্সিপালস ভায়োলেট করে উনি ইউনিল্যাটারালি উইথড্র করলেন ইরানের ওখান থেকে। এইটাকে ওই অঞ্চলকে একটা উত্তেজনাকর পরিস্থিতিতে ঠেলে দিল না। তারপরে ধরেন উনি জেরুজালেমের ব্যাপারে যেটা করলেন, ইসরায়েলের ব্যাপারে উনার যে স্ট্যান্ডটা আসলো, সৌদি আরব আপনি দেখেন, কাতার, ইউএই, যে জায়গাগুলো আসলো, পুরো মুসলিম বিশ্বকে উনি কি ধরনের একটা বিভাজিত জায়গাটাতে নিয়ে আসলেন। উগ্রপন্থী যে জায়গা আপনি যদি দেখেন, সেই জায়গাগুলোতে কিন্তু উনি প্রত্যেকটাকে সাপোর্ট করেছেন। এবং শুধু তা না, চীনের সাথে যেটা হয়েছে সেটা তো মানে একদম টোটাল, মানে অস্ত্র নিয়ে উনি যুদ্ধ করেননি, বাট এই ধরনের একটা সম্পর্কতে উনি নিয়ে গেলেন, যে আমরা যেটাকে বলতে পারি যে পৃথিবীটা, তো আপনি আপনি প্রথম দিকেই আপনি ইন্ট্রোডাকশনে বলছিলেন যে ইউনিপোলার না মাল্টিপোলার না বাইপোলার। উনি একটা মানে আমরা কোল্ড ওয়ারের বা স্নায়ুযুদ্ধের পরে বলতাম যে এক ধরনের একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে আমরা চলে আসছি, কিন্তু উনি অনেকটা ঠেলে গিয়ে এটাকে বাইপোলারের দিকে নিয়ে গেলেন। এবং উনি ওনার ইউরোপিয়ান যে অ্যালায়েন্স ছিল নেটো, সেটাকে আন্ডারমাইন করলেন। উনি প্রত্যেকটা ইনস্টিটিউশনকে আন্ডারমাইন করলেন। এবং দেখেন উনি প্যান্ডামিক নিয়ে যে ইয়েটা করলেন, মানে সায়েন্সকে অগ্রাহ্য করলেন, এবং উনি ফসি নিয়ে যে পলিটিক্স করলেন, প্রত্যেকটা জিনিসে তো একটার পর একটা উনি
নর্মস গুলোকে ভেঙে ফেললেন। এর আগেও কিন্তু রিপাবলিকানসরা ক্ষমতায় ছিল, কিন্তু এইভাবে নর্মস ভাঙতে আমরা কখনো দেখিনি। কিছু কিছু আইডিয়ালস, কিছু প্রিন্সিপালস উনি জাতিসংঘকে অ্যাটাক করেছেন, মানে এগুলো উপরেই কিন্তু ভিত্তি করে দাঁড়ায়। তো অনেক ওনার সময় যেগুলো হয়েছে, আমার মনে হয় আমেরিকার অনেক মানে ওই আমেরিকান লিডারশিপটা তো টোটালি, যে জায়গাটা আমরা বলে থাকি, ওটা টোটালি কোল্যাপস করলো। সো এইখান থেকে পৃথিবীকে হিল করতে বেশ সময় লাগবে। আমার মনে হয় বাইডেন, আমরা ধরে নিচ্ছি যে উনি ক্ষমতায় আসবেন, উনি আমার মনে হয় উনি ইউরোপিয়ান অ্যালায়েন্সের দিকে আরো বেশি দৃষ্টিপাত করবেন, নেটোকে আবার শক্তিশালী করার চেষ্টা করবেন যেভাবে ওরা ছিল। উনি কোয়াডের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবেন না, কিন্তু ওনার ভাষাটা হয়তো আরো যেটাকে আমরা বলি রিস্ট্রেইনড হবে, বা একটা ডিপ্লোম্যাটিক ভাষার মধ্যে দিয়ে উনি চীনের সাথে নিজের সম্পর্কটা পরিচালনা করবেন। ইসরায়েলের ব্যাপারে আমার মনে হয় একই ধরনের পররাষ্ট্রনীতি থাকবে। জি, অ্যাম্বাসাডার রাশেদ আহমেদ চৌধুরী, আপনার কাছে কি মনে হয়, যেমনটা প্রফেসর আমিনা মোহসিন বলছিলেন যে মধ্যপ্রাচ্যের নীতি, ট্রাম্পের একটা প্রধান চেষ্টা আমরা শেষের দিকে এসে লক্ষ্য করলাম যে তিনি ইসরায়েলের প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশকে কিভাবে তাদের সমর্থন আদায় করা যায়, ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল করা যায়, সেই চেষ্টা তিনি করেছেন। আমরা তার আন্তর্জাতিক যে নীতি, ন্যাটো থেকে নিজেকে আমেরিকাকে সরিয়ে আনা, এই সব কারণে আমরা দেখছি যে ইউরোপ, যেটি অ্যালাইজের কথা প্রফেসর আমিনা মোহসিন বলছে, ইউরোপ আবার নিজের মতো করে দাঁড় করাবার, মানে নিজের শক্তি সঞ্চয় করবার, নিজেকে দাঁড় করাবার একটা আলাদা আইডেন্টিটি নিয়ে তারাও যে একটা বড় প্লেয়ার সেটি বোঝাবার জন্য নিজেদের দাঁড় করাবার চেষ্টা করছে। সেই জায়গাটাতে আসলে কি হবে? কোয়াডের কথা আলোচনার মধ্যে আসলো, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা আছে, এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা আছে, এবং বিআরআই এর কাউন্টার পার্ট হিসেবে সেই জায়গাটাতে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পলিসি কী হবে? আবার টিপিপি কি তিনি যেটিকে আন্ডারমাইন করেছেন ট্রাম্প, সেটিকে জো বাইডেন সেই পথে হাঁটবেন কিনা, সব মিলিয়ে আসলে কি মনে হচ্ছে তার মধ্যপ্রাচ্য নীতি, তার ইউরোপের সঙ্গে সম্পর্কের জায়গাটা, আশপাশের দেশের সঙ্গে যেসব জায়গায় তিনি ওয়াল তুলতে চাইলেন, সেখানে সব মিলিয়ে আপনি কি মনে করেন, অ্যাম্বাসাডার রাশেদ আহমেদ চৌধুরী? ধন্যবাদ তাজুলুর। আমি প্রফেসর আমিনা মহসিনের বেসিক্যালি মানে আই এগ্রি উইথ হার, যে কয়েকটা পয়েন্ট যেটা উনি বলেছেন সেগুলো অ্যাবাউট ট্রাম্প এবং তার যে ইউনিল্যাটারাল অ্যাপ্রোচ টু গ্লোবাল ডিপ্লোমেসি, এটা এবং ওয়াকিং আউট ফ্রম দি প্যারিস অ্যাকর্ড অন এনভায়রনমেন্ট, এছাড়া ইরানকে যেভাবে স্যাংশন দিল এগুলো, এবং মিডল ইস্টে যে আর্মস সেলটা এটা সত্যিকার ওর একটা ওয়ান অফ দ্য প্রায়োরিটিস, যে আর্মস কিনো, অ্যান্ড দ্যাটস এমবিএস এর যত ইয়ে ছিল সে ওভারলুক করলো সেজন্য। এখন যেখানে আমি ওনার সঙ্গে ডিফার করছি, এটা যে এর আগে যে রিপাবলিকান প্রেসিডেন্ট বুশ ছিল, বুশ কিন্তু ইলেকশনের পরে in the name of having democracy and human rights, এই যে ও আর ডিক চেনি যে ইনভেশনটা করলো, আপনি দেখেন ইরাকে, লিবিয়া এবং অন্যান্য দেশে, ইনফ্যাক্ট সিরিয়া, these countries do not exist on the map of the world now. এবং আমি কুয়েতে থাকতে ইরাকে অনেকবার গিয়েছি। It was a very beautiful multi-religious society. He may be dictator on your eyes, but it's for the people of any country to decide what form of government they want. আপনি ওইভাবে মানে মিলিটারি ইন্টারভেনশন দিয়ে ডেমোক্রেসি প্ল্যান করতে পারবেন না, and that has backfired. See? So Trump came and he knew the pulse of the people, so he did not go for that kind of intervention, but he did certain things like এই যে ইন্দো প্যাসিফিক কথা আপনি বললেন জিল্লুর, ইন্দো প্যাসিফিকে এই ইলেকশনের এই কয়েকদিন আগে ডিপ্টি সেক্রেটারি স্টেটকে ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা ইয়েতে পাঠানো, it's really unprecedented. আপনি এরকম মেজর পলিসি ডিসিশন সম্বন্ধে what was the hurry? এবং ইন্দো প্যাসিফিকে অফকোর্স আমরা we are for freedom of navigation everywhere in the world. আপনি যে কোনো ইয়েতে আমরা চাবো যে freedom of navigation is not interrupted, but freedom of navigation is one thing, but to take a posture against the China, which has become a superpower in Asia,
it is an Asia superpower. It's a fact of life. এখন এই সময় I will hope that Biden will encourage a peaceful resolution of dispute between India and China, কারণ Indian foreign minister নিজেই বলেছে, Dr. Jaishankar, যে we will solve the problem through negotiation diplomacy, and this should apply across the board. কারণ এই যে গ্লোবাল প্যান্ডেমিক আপনি দেখেন, what is the scenario today around the globe? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে আপনারও জানাশোনা আছে, আমার আত্মীয় স্বজন আছে, হিউজ আনএমপ্লয়মেন্ট, অনেক অনেক ইয়ে হচ্ছে। সো অলসো ইন আদার কান্ট্রিজ। এই গ্লোবাল চ্যালেঞ্জটা মিট করার জন্য উই নিড এ গ্লোবাল অর্ডার, এ গ্লোবাল পিসফুল অর্ডার। তো আমার প্রত্যাশা হচ্ছে, আমাদের প্রত্যাশা আমি বলবো যে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অলসো দ্যাট এ পিসফুল ওয়ার্ল্ড অর্ডার। We hope that Biden will take lesson. এই সময় যদি আমরা যদি এই ক্রাইসিস থেকে বেরোতে চাই, তাহলে কিন্তু there will be no military conflict or intervention, and there will be an effort to strengthen UN কে strengthen করে আপনার multilateral ফোরামের মধ্যে bilateral negotiation মাধ্যমে আপনারা যত আউটস্ট্যান্ডিং ডিসপিউট সলভ করবেন। এইটা হবে কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড। এবং ইসরায়েলের সঙ্গে আরবের সঙ্গে এটাও আপনার কিছু কিছু দেশ স্বীকৃতি দিয়েছে। এটা কিন্তু আমি অন্যভাবে দেখি। প্রেসিডেন্ট সাদাত যখন প্রথমে আপনার স্বীকৃতি দিয়েছিল, he asked me, আমি ইজিপ্টে ছিলাম, শার্জা ফেয়ার, he said that what is the Arab ambassador asking, telling me about my going to Jerusalem? তাই আমি বললাম, they are saying you have divided the Arab world. তো সে বলল, please tell them when the Arabs were united in history after Prophet Muhammad sallallahu alaihi wasallam. What was any period in history when the Arabs were united? So he said that there is no military solution to this conflict. We should solve it through diplomacy. And আমি এটা বিশ্বাস করি যে this is a situation, শুধু আপনার young people are dying, and they don't have any strategy, and the Arab world and the Muslim world is divided. So the best thing is to go through diplomacy, peaceful means with Israel, and solve the problem. Iran ke otar moddhe ana uchit, and then there will be peace in the Middle East. এখানে বাইডেন কিন্তু ইন্ডিকেশন দিয়েছে that he will offer this to Iran. যদি ইরান যদি নিউক্লিয়ার এগ্রিমেন্ট আসতে চায়, Americans will open the door. এটা খুব পজিটিভ। সো ইন দিস পোস্ট কোভিড ওয়ার্ল্ড আশা করব যে এই কনফ্লিক্ট এরিয়াগুলো, এটাতে আমেরিকান administration will bring a new approach, a soft diplomacy. প্রফেসর আমিনা That is very important. জি, প্রফেসর আমিনা মহসিন, একটু শুনতে চাই আমি সাউথ এশিয়ার সঙ্গে সম্পর্ক বা সাউথ এশিয়ার প্রতি আমেরিকানদের দৃষ্টিভঙ্গি কি হবে জো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের। সাউথ এশিয়াকে আমি একটু দুটো ভাগে দেখতে চাই, কারণ পাকিস্তান এবং আফগানিস্তানকে একভাবে আমেরিকাকে বিবেচনা করতে হচ্ছে নানান কারণে, আফগানিস্তান ইস্যুতে বিশেষ করে, এবং রেস্ট অফ দ্য কান্ট্রিজ লাইক ইন্ডিয়া এবং আমরা যারা আশেপাশে আছি। সো কি মনে হয়, এবং সামগ্রিক আমাদের অভ্যন্তরীণ যেসব আন্তঃসম্পর্ক আছে সেই সব বিবেচনায় নিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এশিয়া প্যাসিফিক স্ট্র্যাটেজি, বে অফ বেঙ্গল সব কিছু বিবেচনায় নিয়ে আসলে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন কীভাবে বা তাদের পলিসিতে কতটা পরিবর্তন আসবে, বা স্টেট ডিপার্টমেন্টের ডেস্কে আসলে কী ধরনের রিস্ট্রাকচারিং হবে, আদৌ হবে কিনা, আপনার কাছ থেকে একটু বুঝতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আপনি প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটুখানি বলতে চাচ্ছি, অ্যাম্বাসেডর রাশিদ যেটা বললেন, আমি কিন্তু কখনো বলিনি যে রিপাবলিকানসদের সময় সামরিকীকরণ হয় না। আমি প্রথমেই বলেছি যখন এটা আলোচনা করেছিলাম যে রিপাবলিকানসদের সময় আমরা দেখি সামরিকীকরণ হয়, এবং এই যুদ্ধ, এই জিনিসগুলো বেড়ে যায় মাত্রাগুলো। অফকোর্স ওবামার সময়েও আমরা দেখেছি, লিবিয়ার ইনসিডেন্টটা দেখেছি, সেটা আমি ডিনাই করছি না। সো ওই জায়গাটাতে আমি কোনো ডিফেন্সিভ পজিশন নিইনি।
এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নীতি, এবং আমি প্রথমেই বলেছিলাম যে কতগুলো ফান্ডামেন্টাল জায়গা ওরা কখনো কম্প্রোমাইজ করে না, কিন্তু জাস্ট টোনটা হয়তো বদলে যায়, মাত্রাটা আর কিছুটা এদিক এদিক ওদিক হয়, যে কতগুলো ভ্যালু সিস্টেমস উপরে হয়তো বেশি গুরুত্ব দেওয়া হয় সেই। সো আই থিঙ্ক আমরা একই জায়গায় একই অবস্থানে আছি সেই ইয়েটাতে। আপনি আমাকে দক্ষিণ এশিয়া নিয়ে জিজ্ঞেস করলেন। দেখুন, দক্ষিণ এশিয়া নিয়ে যেটা আমার মনে হয় যে যেভাবে চায়না এগুচ্ছে, এবং বিআরআই ব্যাপারটা আপনি নিজেই বললেন, বিআরআই ব্যাপারটা আছে, চাইনিজ ইনভেস্টমেন্ট গুলো আসছে, এগুলো সবগুলোকে যদি আমরা মাথায় রাখি, এবং এখন তো আমরা ব্লু ইকোনমির কথা বলছি, ওশেন রিসোর্সেস এক্সপ্লয়টেশনের কথা বলছি, এখন তো মানে আমাদের ল্যান্ডের কনসেপ্টটাই কিন্তু বদলে যাচ্ছে। আমরা যখন আন্তর্জাতিক সম্পর্কে ল্যান্ড নিয়ে বা ভূ রাজনীতি নিয়ে বলি, আমরা কিন্তু সেটার মধ্যে আমরা সমস্ত কিছুকে নিয়ে আসছি। মানে ধরে নেওয়া হচ্ছে যে ওয়াটার রিসোর্সেস গুলো, তারপরে নেভিগেশন, এগুলো অন্যভাবেই এখন পর্যালোচনা করা হয়। সো এইগুলো সবকিছুকে যদি আমরা মাথায় রাখি, এবং চায়নার যে থ্রাস্টটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে এটা বাইডেনের সময়েও দক্ষিণ এশিয়াকে নিয়ে, এবং তারা অবশ্যই চাইবে এখানে যে বাংলাদেশের কে নিজের সাথেই চাইবে। এবং যেই কথাটা আপনি আগে প্রথম দিকে বললেন না, যে প্রথমে একটা সময় আমরা দেখতাম যে ইন্ডিয়া মানে দক্ষিণ এশিয়া বলতে বোঝানো হতো ভারত, এবং অনেকটা মানে এক নেপাল। ধরনের ফ্র্যাঞ্চাইজি দেয়া দেয়া ভারতকে। হ্যাঁ, ধরনের একটা অ্যাপ্রোচ ছিল, এটা আমি অস্বীকার করছি না। একসময় এক ধরনের এরকম একটা প্রিজম বা এই ধরনের একটা গেজ ছিল, যেটার সম্মুখীন আমাদেরকেও ব্যক্তিগতভাবে হতে হয়েছে। যখন আমরা স্টুডেন্ট ছিলাম বাইরে, তখন আমাদেরকে অনেক সময় জিজ্ঞেস করা হতো, কিন্তু সেই জায়গাটা থেকে বাংলাদেশ এখন বের হয়ে আসছে। আপনি দেখেন নেপালও কিন্তু অনেক ইন্ডিপেন্ডেন্ট পজিশনস নিচ্ছে, ভুটান অনেক ইন্ডিপেন্ডেন্ট পজিশন নিচ্ছে, মালদ্বীপসের ব্যাপারেও আমরা দেখছি। এরা প্রত্যেকটা মানে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু এক একটা ধরনের নিজস্ব একটা স্বকীয়তা নিয়ে দাঁড়াচ্ছে, পার্টিকুলারলি নেপাল, ভুটান, এগুলো আমরা দেখতেই পাচ্ছি যে বেশ স্ট্রংলি ইমার্জ করছে। নেপালের ব্যাপারটা তো আরো স্ট্রংলি আসছে। সো আমি মনে করি যে বাইডেন সেই মানে যেটা আমরা ট্রাম্পের মানে ইলেকশনের আগে যে হাই লেভেল ভিজিট হয়েছিল, সেখানেও ওনারা কিছুটা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইঙ্গিতটা দেওয়া হয়েছিল যে বাংলাদেশকে বাংলাদেশের মতো করেই দেখা হবে। সো আমি মনে করি যে সেখানে তারা বাংলাদেশের যে ইন্টারেস্ট গুলো আছে, এবং বাংলাদেশ যে আজকে কোন অবস্থানে, আমি ভূ রাজনৈতিক অবস্থান বলছি, অর্থনৈতিক পজিশন বলছি, এগুলোতে, এবং বাংলাদেশের ডিপ্লোম্যাসিরও এক ধরনের একটা ম্যাচিউরিটি আগে মানে একটা নিজস্ব একটা স্ট্যান্ডিং এ বাংলাদেশ আছে, সেই জায়গাগুলো থেকে মনে হয় যে দেল বি ভেরি মানে মায়ানমারের ব্যাপারটা যেখানে আছে, রোহিঙ্গাদের ইস্যুটা, সেখানে এই জায়গাগুলোতে মানে বাংলাদেশ কিভাবে নিজেকে উপস্থাপন করবে, বা বাংলাদেশের ডিপ্লোম্যাসিটা কি ধরনের থাকবে, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল। কারণ আমাদেরকে মাথায় রাখতে হবে যে রোহিঙ্গা ক্রাইসিসে আমরা কিন্তু ভারতকেও আমাদের পাশে পাইনি, আমরা চীনকেও আমাদের পাশে পাইনি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকেও আমাদের পাশে পাইনি। এবং সেই জায়গাটাতে আমরা অবশ্যই অর্থনৈতিক যে আমাদের যে ইন্টারেস্ট গুলো আছে, সেখানে আমরা আরো বেশি চাইবো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের ট্রেড গুলোর ব্যাপারটা থাকবে, আমাদের কনসেশনস গুলো আমরা চাইবো। বাট আমি মনে করি যে দক্ষিণ এশিয়াকে আলাদাভাবে একটা গুরুত্ব দিবে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, কারণ এটা জিও পলিটিক্যালি, জিও স্ট্র্যাটেজিক্যালি এখন খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গাতে দক্ষিণ এশিয়া অবস্থান করছে। এবং তারা যদি মানে সাউথ ইস্ট এশিয়ার দিকে যেতে চায়, চায়নার দিকে যেতে চায়, সেই জায়গাটাতেও মানে দক্ষিণ এশিয়ার অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ একটা আছে। এবং চায়না ইজ কামিং মানে খুবই প্রবল ভাবে যে এই যে বিআরআই এর মাধ্যমে এই অঞ্চলে আসছে, যেটাকে ওরা বলছে যে অনেক সময় ডেথ ট্র্যাপের কথা ওরা বলছে,
অনেক সময় স্ট্রিং অফ পার্লস এর কথা বলছে, বিভিন্নভাবে আখ্যায়িত করছে, বাট তারা আমার মনে হয় এটা বুঝতে পারছে যে বাংলাদেশ তার স্বার্থ নিয়েই কিন্তু দাঁড়াবে এবং একটা ব্যালেন্সিং পজিশনই থাকবে। কারণ আমরা তো প্রথম থেকে আমাদের যে ইয়েটা ছিল যে আজ আমরা মানে ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, ম্যালিস টুয়ার্ডস নান, সেই অবস্থানে আমরা আছি। অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী, সাউথ ধন্যবাদ। আমি হ্যাঁ, আমি বেসিক্যালি আমি এগ্রি করি আমরা মহসিন যেটা বললেন অ্যাবাউট সাউথ এশিয়ান ইম্পর্টেন্স। তো এখানে বাংলাদেশকে রোহিঙ্গা ইস্যুর ব্যাপারে বেসড অন মাই এক্সপিরিয়েন্স অফ কসোভো, সেখানে কিন্তু প্রেসিডেন্ট ক্লিন্টনের একটা ভূমিকা ছিল খুবই প্রোঅ্যাক্টিভ আগেইনস্ট জেনোসাইড এন্ড এথনিক ক্লেন্সিং। এবং ওখানে আপনি যদি যান কোনো সময় দেখবেন যে একটা খুব বড় স্ট্যাচু অফ ক্লিন্টন ইন দ্য হার্ট অফ দ্য ক্যাপিটাল অফ প্রিস্টিনা ইন কসোভো। কারণ তার ইন্টারভেনশনের পরে ইউএন পিস কিপিং অ্যান্ড আদার থিংস, আর আমাকেও কফি আনান অফার করলো, গেলাম। সো থ্রু negotiation between the Albanian Muslims and the Serb Christians, protracted negotiation, এক বছর আমি নেগোশিয়েট করেছি ওদের সঙ্গে, এবং তারপরে they agreed to a formula যে কসোভোর স্বাধীনতা করতে পারে, কিন্তু আমাদেরকে ম্যাক্সিমাম অটোনমি দিতে হবে, সামথিং লাইক আপনি বলতে পারেন আমাদের 6 পয়েন্ট প্রোগ্রাম অথবা লাহোর রেজলিউশন হোয়াটএভার ইট ইজ, অর ক্যাবিনেট মিশন প্ল্যান, এটা ছিল বেসিস। যেটা আমি বলতে চাচ্ছি যে বাইডেন ক্যান, আমাদের প্রত্যাশা হবে যে আপনি শুধু প্রেশার দিয়ে এটা রোহিঙ্গা ইস্যু আপনি সলভ করতে পারবেন না। উই হ্যাভ টু নেগোশিয়েট ইনসাইড মিয়ানমার, and we'll have to bring all the parties into inter-ethnic and inter-religious, multi-religious sort of dialogue and minimum understanding, restoration of the rights of citizenship of the Rohingya people, যাতে তারা ফেরত যায়। আর না হলে তো আপনি এভাবে তো ফেরত যাবেন না, আপনি যত প্রেশার দেন না কেন, they will not go back. After genocide, situation has changed. No people comes back. Albanianরা ফেরত আসতো না, কেউ ফেরত যাবে না। আপনি বসরাতে যেয়ে দেখেন, the same thing. So ethnic cleansing and genocide cannot be rewarded. এটা পুরস্কৃত করা যাবে না, এবং এটাকে আমাদেরকে through proactive diplomacy, American administration, Biden and others, because Americans are committed to, and they have the one who called this a crime against humanity, genocide. It cannot be rewarded. আমাদের একটা প্রোঅ্যাক্টিভ হলে আমরা রোহিঙ্গা ইস্যু সলভ করতে পারবো, আর না হলে আমি ওই চায়নাকে ধরা অথবা অন্যান্য ধরা, এইভাবে হবে না। The Rohingyas will never go back বলতে চাচ্ছি unless there's the guarantee of the rights of the Rohingyas have to be guaranteed, the right to citizenship, free movement, etc. যেটা কফি আনানের ইয়ে ছিল। জি, প্রফেসর আমেনা হোসেন বোধহয় বলতে চাইছেন। হ্যাঁ, বলেন। আমি এখানে কিন্তু কেউ কাউকে ধরতে বলছে না, এবং আমি মনে করি যে এখানে আমরা যথেষ্ট প্রোঅ্যাক্টিভ, মানে বাংলাদেশ যথেষ্ট প্রোঅ্যাক্টিভ ছিল। এবং আপনি যেটা সাজেস্ট করছেন যে এটা মায়ানমারের ভেতরে ইন্টার এথনিক ওদের নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদেরকে এটা সমাধান করতে হবে, সেটা নিয়ে তো কারো দ্বিমত নেই, কিন্তু মায়ানমারকে তো সেটা আমরা বাধ্য করতে পারছি না, এবং মায়ানমার ওই ধরনের রাষ্ট্র না। যখন বলা হচ্ছে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটা চাপ দিতে হবে, সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যেন যেটা আমি বলছি সিকিউরিটি কাউন্সিলে, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে একটা ভীষণভাবে একটা জোরালো ভূমিকা যেন পালন করে। এটা আউট অফ সিকিউরিটি কাউন্সিলও বাংলাদেশ নিতে পারে, এবং সেখানে ইউএনজি এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তো কিছু কিছু উদ্যোগ দিয়েছে, যেগুলো আমরা দেখেছি যে সেসব জায়গায় আসলে চীন এবং ভারত সবসময় সেই সব মিটিংগুলো অ্যাভয়েড করেছে। হ্যাঁ, সেই কথাটাই আমি বলছি, কাউকে ধরা মানে একটা, এটা তো বাংলাদেশ আর মায়ানমারের সমস্যা না, এটা একটা জেনোসাইড হয়েছে, এটা একটা আন্তর্জাতিক সমস্যা। যে যখন আমরা বলি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, মানবতার বিরুদ্ধে অপরাধ, সেটা তো একটা আন্তর্জাতিক সমস্যা। এবং এই পৃথিবীতে তো আজকে এই শতাব্দীতে বসে তো আমরা একটা জেনোসাইডকে কোনোভাবে এটাকে সহ্য করা যায় না। সেই জায়গাটাতেই আমি বলছি যে এই চাপগুলো মানে এই যেন অব্যাহত থাকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আমার মনে হয় যে
মানে বেশ একটা ভূমিকা পালন করেছে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন সেখানে আমরা যে ধরনের ভূমিকা চেয়েছিলাম যে সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে একটা স্যাংশন আসুক, আহ, সে ধরনের তো কোনো পদক্ষেপ আসেনি। সেটা অনেকটা জি। ধরেন, অনেকে বলে যে এই বিশ্বায়নের যুগে স্যাংশনের তেমন কোনো লাভ হয় না, আর অনেকদিন ধরেই তো মায়ানমার আইসোলেশনেই ছিল, কিন্তু চীন যেহেতু তাদের সাথে ছিল সে কারণে তারা অনেক কিছু করতে করতে পেরেছে, বরঞ্চ তাদেরকে এঙ্গেজ করে তাদের সাথে নেগোসিয়েশনস এর মাধ্যমে এটা সমাধান করতে হবে। সেটা আমাদের দেখতে হবে সামনে ওদের নির্বাচনে তারপরে কি ধরনের পরিস্থিতি দাঁড়ায় এবং আদৌ এটা মানে সমাধান হয় কিনা। কিন্তু আপনি দেখেন ওই নির্বাচন যেটা, সেখানেও কিন্তু ওরা অনেকগুলো এথনিক কমিউনিটিকে ডিএনফ্র্যাঞ্চাইজ করে। আমি এখানে একটু ক্লারিফিকেশন করতে চাচ্ছি। আই I understand what you're saying. আমি ভালো করে বুঝি, I'm involved in this. আমাদের ডিপ্লোমেসি ডেফিনেটলি, কিন্তু with the change of government, যেহেতু ক্লিন্টন এটা করেছিল, ডেমোক্রেটস আর মোর কমিটেড টু দিস ইস্যু, এবং আমাদের ওদের আমেরিকানদের যদি প্রোঅ্যাক্টিভ রোল থাকে, আর এখন যেটা আমাদের ফরেন মিনিস্টার বললো যে চায়নার সঙ্গে এখন সিচুয়েশন চেঞ্জ, চায়না হ্যাজ অ্যাগ্রিড টু হেল্প আস, তাহলে হয়তো একটা সিকিউরিটি কাউন্সিল রেজলিউশন যদি মুভ হয় উইদাউট ভিটো ফ্রম চায়না, তাহলে কিন্তু আমরা একটা পিস কিপিং এন্ড একটা পলিটিক্যাল রেজলিউশন দিকে যেতে পারি। কারণ কিছু একটা ফোর্স থাকতে হবে, না হলে তো রোহিঙ্গারা যাবে না ফেরত। You see, you have to be কিন্তু pragmatic. অ্যাম্বাসাডার And চৌধুরী, অ্যাম্বাসাডার চৌধুরী, আপনি কি মনে করেন কিনা চায়না আসলে মানে চায়না তো বরাবরই এটা বলছে, কিন্তু চায়নার ক্রিয়াকর্ম দেখে তো মনে হয় না যে চায়না আসলে আন্তরিকভাবে সেটা চায় বা চায়নার পক্ষে সেটা করা সম্ভব। কারণ মিয়ানমারকে কোনোভাবেই তারা হাতছাড়া করতে চাইবে না, যেমনটা ইন্ডিয়াও চায় না। কারণ আমরা কিছুদিন আগেও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে একটি বৈঠকের আয়োজন দেখলাম, সেখানটা তো চায়না এবং ভারত ছিল না কিন্তু। এবং চায়না আসলে সবার থেকে চায়নার যেটা চাওয়া আমি বুঝি আমার ছোট্ট আন্ডারস্ট্যান্ডিং থেকে, যে চায়না চায় আসলে এটা মিয়ানমার, বাংলাদেশ এবং চায়নার মধ্যে সীমাবদ্ধ থাকুক এবং আসলে তার মধ্য দিয়ে যেন সমস্যার সমাধান না হয়। আমার রাইট? না, না, ঠিক আছে। ছোট্ট করে 30 সেকেন্ডস, আমার হাতে সময় নেই, প্লিজ। Very briefly, that diplomacy is a process, and there's nothing called black and white, and there's no last word. We have to make effort. There's a new situation in America, a নতুন situation. এখন people have become tired of this. আর আমার মনে হয় যে গণহত্যা এসব জিনিস নিয়ে আপনার যে আমরা আলোচনার কথা বলছি, আলোচনাতে আমরা সহায়তা চাচ্ছি। বাংলাদেশে একলা আলোচনা করতে পারে না। যদি মার্কিন যুক্তরাষ্ট্র যেরকম ভাবে কসোভোতে আসছিল, ওরা যদি সাহায্য করে উইথ ইউরোপিয়ান ইউনিয়ন এন্ড আদার্স, তাহলে কিন্তু আমরা এই সমাধানটা একটা ইন্টার এথনিক রিকনসিলিয়েশন মাধ্যমে there is a prospect. See, we can make an effort. নাহলে তো আমরা এই স্টেটমেন্টে দিয়ে যাব। প্রফেসর আমিনা মসজিদ, 30 সেকেন্ডস। থ্যাংক ইউ সো মাচ। 30 আপনি সেকেন্ডসে কি ব্যাপারে আমার মানে বক্তব্যটা আপনি শেষ করবেন যদি কিছু যোগ করতে চান। এবং আমি যেটা বলছিলাম যে অ্যাম্বাসাডার চৌধুরীকে, যে চায়না আসলে আন্তরিকভাবে চায় কিনা সেটি আমার ব্যক্তিগতভাবে সন্দেহ, যথেষ্ট পরিমাণে সংশয় আছে। এবং চায়না আসলে চায় না যে কোনো আন্তর্জাতিক সংস্থার মধ্যে এটি আলোচনা হোক, জাতিসংঘে এটি নিয়ে কিছু হোক, বা অন্য কেউ উদ্যোগ নোক, অন্য কোনো পক্ষ। সে আসলে চায় মিয়ানমার, বাংলাদেশ এবং চায়না এর মধ্যে এটা সীমাবদ্ধ রাখতে, যাতে করে সমস্যাটা সমাধান হয় না হয়। এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। জাস্ট 30 সেকেন্ডস প্লিজ। মানে আমি যদি আমরা যদি মানে চায়নার ডিপ্লোম্যাসিটা দেখি বা চায়নার প্যাটার্ন অফ ইয়েটা দেখি, তাহলে আমরা এই জিনিসটা খুবই স্পষ্ট যে চায়না অনেকগুলো ইস্যুতে যেখানে তারা মনে করে যে তাদের কাছে তাদের অর্থনৈতিক ইন্টারেস্টটাই অনেক বিরাট করে আসে, এবং ভূ রাজনৈতিক ইন্টারেস্টটাও তাদের কাছে ভীষণভাবে বিরাট করে আসে। এবং যেহেতু ওখানে ভারত জড়িত আছে, ভারত আপনি দেখেন ভারতও কিন্তু এ ব্যাপারে চুপ আছে। তো সেখানে আমি মনে করি না যে চায়না ওই মানে এমন কিছু করবে যে ভারতের এক্সেসটা বেড়ে যায় মায়ানমারের ইয়েতে। এবং আপনি যদি ইনভেস্টমেন্ট দেখেন, আপনি যদি ট্রেড দেখেন, সেখানেও কিন্তু চায়নার ভীষণভাবে ট্রেড আছে এবং ইনভেস্টমেন্ট আছে মায়ানমারের মধ্যে। তো ওখান থেকে আমি মনে করি মানে রোহিঙ্গা ইস্যুর সমাধান চাই কিনা সেটাতে আমি কথা বলছি না, আমি বলছি চায়না মায়ানমারকে বিচ্ছিন্ন করবে না নিজের থেকে।
অনেক ধন্যবাদ প্রফেসর আমেনা মোহসিন এবং অ্যাম্বাসেডর রাশেদ আহমেদ চৌধুরী আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, জো বাইডেন 20শে জানুয়ারি হোয়াইট হাউসে যাচ্ছেন, এটি মোটামুটি ভাবে আমার অতিথিরা নিশ্চিত, এবং সেখানে যে খুব বড় ধরনের পরিবর্তন হবে সেটি নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না। তবে মন্দের ভালো যে নেতিবাচক ধারার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ঢুকে পড়েছিল, গোটা পৃথিবীকে থেকে নিজেকে আইসোলেট করছিল, সেখান থেকে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরে দাঁড়াবে, এই বিষয়ে মোটামুটিভাবে একটা ইতিবাচক আশা ওনাদের সকলের মধ্যেই আছেন। এবং ওনারা মনে করেন যে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো থেকে মার্কিন যুক্তরাষ্ট্র গুটিয়ে নিচ্ছিল, এবং যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বিশ্বের সকল অংশের জন্য, সকল দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি যে মানের দেশে হোক না কেন, উন্নত দেশ, উন্নয়নশীল দেশ, অনুন্নত দেশ, সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যেটি ভারসাম্য প্রতিষ্ঠার পৃথিবী জুড়ে রক্ষা করবার জন্য প্রয়োজনীয়, সেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে বলে ওনারা মনে করেন। এবং একই সঙ্গে এটিও মনে করেন যে গ্লোবাল ওয়ার্ল্ড অর্ডারে যে শান্তি, সেটি ফিরে আসবার একটা সম্ভাবনা আছে, এবং যেটি খুবই জরুরি। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বা দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক কী হবে, দুজনে মনে করেন যে দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্কটা মার্কিন যুক্তরাষ্ট্র নিঃসন্দেহে উত্তরোত্তর উন্নতি ঘটাবার জন্য উদ্যোগী হবে আরও বেশি করে, এবং বাংলাদেশের সঙ্গেও আলাদা একটা সম্পর্ক নিশ্চয়ই যুক্তরাষ্ট্রের দিক থেকেও চাওয়া থাকবে এবং বাংলাদেশের দিক থেকেও চাওয়া থাকবে, হয়তো আছেও, কিন্তু সেখানে নির্ভর করবে বাংলাদেশ আসলে নিজেকে কিভাবে উপস্থাপন করে। বাংলাদেশ কি নিজেকে দর্শকের সারিতে রাখতে চায়, না তার জিও স্ট্র্যাটেজিক পজিশন অনুযায়ী বাংলাদেশ নিজেই এখানে এই অঞ্চলে যত ছোটই হোক না কেন নিজেকে একজন খেলোয়াড় হিসেবে দেখতে চায়, তার উপরেই আসলে নির্ভর করবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সম্পর্ক কী হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।